পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায় বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেস ২৬-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছেন বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে। অবশ্যই করে রত্না চট্টোপাধ্যায়ের কাছে লড়াইটা কঠিন, কারণ পার্থ চট্টোপাধ্যায়ের টিকিট না দেওয়ায় যে ক্ষোভটা সামনে আসছিল বলে অনেকে মনে করছিল, কিন্তু রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করে দল কার্যত তাকে যে পুরস্কার দিল, কারণ বেহালা পূর্বে বিজেপি প্রার্থী 2021-এ পায়েল সরকার হেভিওয়েট প্রার্থীকে তিনি পরাজিত করেছিলেন প্রায় 37,000 ভোটে। তারপর 2026 বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায় রত্না চট্টোপাধ্যায়। এই মুহূর্তে আমি রত্না চট্টোপাধ্যায় বাড়িতে প্রার্থীর সঙ্গে কথা বলবো। পার্থ চট্টোপাধ্যায় যদি বেলা পশ্চিমে কোনো উন্নয়নও ঘটিয়ে থাকে, সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ঘটাতে পেরেছে। পার্থ চট্টোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দিত না। 8 বছর বসে আছে, আমারও তো খারাপ লাগে। শোভনদা সঙ্গে আমার একটা তিক্ততা তৈরি হয়েছিল বলে ও পেলো না, আমার খুব আনন্দ হয়েছে, বা ও পেলে আমার খুব দুঃখ, তো এরকম কোনো ব্যাপার নেই। তো অবশ্যই এখন মূল প্রতিপক্ষ বিজেপি। দেখুন, সিপিএম বেসিক্যালি জিরো হয়ে গেছে, ওদেরকে আর ধরিই না আমরা। যাদের একটা পর্যন্ত বিধায়ক পশ্চিম বিধানসভায় নেই, নো কমেন্টস। আমি এই ব্যাপারে একদমই কোনো কিছু বলতে পারবো না, এটা দলের সিদ্ধান্ত। না না না, কারণ কে কোথায় দুর্নীতি করেছে তার দায় দলের নয়। বেহালা পূর্বে যা ভোটে জিতেছি তার থেকে অনেক বেশি ভোটে বেহালা পশ্চিমে জিতবো না। তখন টেনশন হচ্ছিল, কারণ আদৌ টিকিট পাবো কিনা, বা বেহালা পূর্বেই পাবো কিনা, এইসব ওরাই ঠিক করে দেবে। আমি মাছ কবে তেলাপিয়া মাছ খাবো কি রুই মাছ খাবো। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বেহালা পূর্বের বিধায়ক এবং বেহালা পশ্চিমে 26-এর বিধানসভায় টিকিট পেয়েছেন রত্না চট্টোপাধ্যায়। দিদি, প্রথম আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ওঙ্কারের পক্ষ থেকে। নমস্কার নমস্কার। অ্যাকচুয়ালি 2021 সালের অনুভূতিটা একটু বেশি অন্যরকম ছিল, কারণ প্রথমবার এমএলএ লড়তে যাচ্ছিলাম, বিধায়ক হিসাবে লড়তে গেছিলাম। 5 বছর বেহালা পূর্বে কাজ করেছি, অনেকটা অ্যাকাস্টামড হয়ে গেছি আর কি। তো এবছর বেহালা পশ্চিম, যেখানে আমার বাড়ি আপনারা বসে আছেন, সেটা বেহালা পশ্চিম। এতদিন আমি ওপারে ছিলাম, ডায়মন্ড হারবার রোডের। তো অনুভূতি তো ভালো লাগছে। দেখুন, দল দুবারের বার যেটা আমাকে আস্থা রাখলো যে না, রত্না প্রথমবার কাজ করেছে, এবারও তাকে টিকিট দেওয়া যায়, সেই জন্য বেশি ভালো লাগছে যে মমতাদি এবং অভিষেক আমার উপর আস্থা রেখেছে। তাদের দুজনকে আমার অসংখ্য ধন্যবাদ, দিদিকে প্রণাম, অভিষেককে অনেক ভালোবাসা। যখন টিকিট ঘোষণা হবে, তৃণমূল ভবন থেকে জানানো হয়েছে 3:15 টিকিট ঘোষণা হবে, তখন ঠিক না, তখন টেনশন হচ্ছিল, কারণ আদৌ টিকিট পাবো কিনা, বা বেহালা পূর্বেই পাবো কিনা, এইসব। তো যখন বেহালা পূর্বে সুভাষিস চক্রবর্তী বলল, তারপরে বেহালা পশ্চিম বলেছে, তখন বেহালা পূর্ব বলার পর ভাবছিলাম কি হলো, যাই, তারপরেই তো বেহালা পশ্চিম রত্না চ্যাটার্জি বললো। তো খুশি লাগছে, ভালো লাগছে। আচ্ছা, যেহেতু আসন বদল হলো, চ্যালেঞ্জটা কি? না না না, কোনো চ্যালেঞ্জ নতুন না, কারণ বেহালা পূর্ব পশ্চিম একটাই বেহালা, ঠিক আছে? তো বেহালার মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, আশীর্বাদ করেন প্রতিবার। বেহালা থেকে যতবার ধরুন 2001 থেকে এখানে আমরা পার্থদাকে দেখেছি, তিনি এমএলএ ছিলেন। ওদিকেও শোভনবাবু এমএলএ ছিলেন, তারপরে আমি এমএলএ হয়েছি, তারপরে মালাদি এমপি ইলেকশন দুবার দাঁড়ালেন, দুবারই বেহালা পূর্ব থেকে পশ্চিম থেকে জিতেছেন। তাই বেহালা নিয়ে কোনো সন্দেহ আমাদের নেই। বেহালার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে, বিশ্বাস রাখি মমতা ব্যানার্জিকে আবার আশীর্বাদ করবেন। আচ্ছা, আপনি বেহালা পূর্বেতে প্রায় 1,10,000 ভোট পেয়েছিলেন। আপনার এতে ছিল বিজেপির পায়েল সরকার, সেলিব্রিটি একজন, তাকে হারিয়ে আপনি প্রায় 37,000 ভোটে জিতেছেন। এবারে ব্যবধানটা কি? অনেক বেশি, অনেক বেশি, পুরো ডবল আমি হয়তো বলবো না, কিন্তু অনেকটা বেশি ভোট পাবো। বেহালা পূর্বে যা ভোটে জিতেছি তার থেকে অনেক বেশি ভোটে বেহালা পশ্চিমে জিতবো। যেখানে বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায় হেভি ওয়েট একজন রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন, সে জায়গাটা আপনাকে বিশ্বাস করলো দল, সেটা কি? হ্যাঁ, সেটা তো আরো বেশি ভালো লাগার জায়গায়, যে বেহালা 22 সাল থেকে বেহালা পশ্চিমটা এমএলএ হীন হয়ে পড়েছিল। এখানকার মানুষ সাইন করাতে হলে আমার কাছে আসতো। বেহালা পূর্বের এমএলএ হিসাবে আমি বেহালা পশ্চিমের কাজগুলো করে দিতাম। তারপরে এখানকার মানুষ এমএলএ ফান্ডে টাকা পায়নি, এখানে যে সমস্ত সরকারি সুবিধাগুলো দেওয়া হতো সেগুলোর অসুবিধা হতো। তো সেই ক্ষেত্রে মানুষ, মমতাদি আমায় বিশ্বাস করে এরকম একটা জায়গায় পাঠিয়েছে যে
যেখানে এর আগে হেভি ওয়েট নেতারা সমস্ত বিধায়ক হয়েছিলেন, এমপি মন্ত্রী হয়েছিলেন, সে জায়গায় আমাকে পাঠিয়ে যে মানে ওনারা আমার উপর বিশ্বাস রেখেছেন, এটাই সব থেকে বড় পাওয়া, আশীর্বাদ এটা। ফুলের কথা বলে নিশ্চয়ই তো কাঁটা থাকবে। তো বেহালা পশ্চিমে যেখানে পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক ছিলেন, সেখান থেকে জিতে মন্ত্রী হয়েছিলেন, কিন্তু তার যে দুর্নীতির বিষয়গুলো সামনে এসেছিল, সেটা কি প্রভাব পড়তে পারে? না না না, কারণ কে কোথায় দুর্নীতি করেছে তার দায় দলের নয়, মমতা দিয়ে অভিষেকের তো নয়। এবার কেউ যদি নিজের এতে কোনো দুর্নীতি হয়ে থাকে, সেটা নিয়ে এখানকার মানুষ ভাবে না, যে করেছে তাকে নিয়ে মানুষ ভাবতে পারে। আর আমি বেহালা পূর্বে ছিলাম, এখনো পর্যন্ত আপনারা মিডিয়া তো, আপনারা বেহালা পূর্ব ঘুরে আসুন, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করে আসতে পারে ওখানকার আমার ভাবমূর্তি। এখনো অবধি এমন কোনো কাজই করিনি যেটা দলের বদনাম হতে পারে, আমার নিজের বদনাম হতে পারে, বা আমি দলকে কোনো বিপদে ফেলে দিয়েছি। তাই আমার মনে হয় আমার খুব একটা অসুবিধা এখানে হবে না, কারণ বেহালার মানুষ তো, বেহালা পশ্চিমের মানুষ, ওপারেই তো বেহালা পূর্ব, সবাই জানে, খবর রাখেই ওখানে রত্না কেমন কাজ করেছে বা করছে। অতএব মানুষের বিশ্বাস আছে আমার প্রতি, বিশেষ করে মমতাদির প্রতি, কারণ মমতাদি সারা বাংলাতে যে উন্নয়ন ঘটিয়েছে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে, বিভিন্ন ভাতার মধ্য দিয়ে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার বলুন, যুবসাথী শুরু করলো, স্বাস্থ্যসাথী, যুবসাথী, যুবশ্রী, সবুজ সাথী, কন্যাশ্রী, এত প্রকল্প, আরো প্রকল্প, ৮০-৯০টা প্রকল্প, কৃষক সাথী, কৃষক বন্ধু, বিভিন্ন ধরনের প্রকল্প করেছে, যা দিয়ে মানুষ অত্যন্ত উপকৃত হয়েছে। তো বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করবে, আর আমি হলাম মমতা ব্যানার্জি আর একটা মুখ, কারণ দিদি ২৯৪টা কেন্দ্রেরই ক্যান্ডিডেট দিদি, এবং একটা মানুষের পক্ষে ২৯৪টা কেন্দ্রে দাঁড়ানো সম্ভব নয়, ফলে আমরা মুখ হিসাবে দাঁড়িয়েছি, মমতাদিকে দেখে আমাদের মানুষ ভোট দেবে। শোভনদা যদি প্রার্থী হতেন, তালিকায় যদি নাম শুনতে পেতেন টিভিতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন শোভন চট্টোপাধ্যায় এইখানে প্রার্থী, খুশি হতেন? কিছুই হতো না, উনি ওনার মতন প্রচার করতেন, জিততেন কি হারতেন সেটা ওনার ব্যাপার। যদি উনি জিততেন, বিধানসভায় যেতেন, আমিও জিতলে বিধানসভায় যাব, যেতাম, একসঙ্গেই ওখানে বসতে হতো, এ হতো, যে যার মতন কাজ করবে সেই সেরকম ভাবে। এখানে শোভনদা সঙ্গে আমার একটা মানে তিক্ততা তৈরি হয়েছিল বলে ও পেলো না আমার খুব আনন্দ হয়েছে, বা ও পেলে আমার খুব দুঃখ হতো, এরকম কোনো ব্যাপার নয়। যদি তালিকায় নাম থাকতো আপনি খুশি হতেন? অবশ্যই অবশ্যই, বহুদিনের রাজনীতি করা মানুষ ৮ বছর বসে আছে, আমারও তো খারাপ লাগে, খুবই খারাপ লাগে আমার। হয়তো দেখুন মানুষ কি বলবে জানি না, আমি নাটক করছি বা কিছু, অ্যাকচুয়ালি ২২ বছর ঘর করেছি তো, আর এই মানুষটাকে আমি কাউন্সিলর থেকে দেখেছি, শুধু কাউন্সিলর ছিল আর কিচ্ছু ছিল না যখন বিয়ে করেছি, তারপরে চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, মন্ত্রী হয়েছে, আমার তো সবটাই আমার সঙ্গে থেকেই হয়েছে। তো সেই মানুষটা ৮ বছর ধরে বসে গেল, কিচ্ছু করছে না, না রাজনীতি না কিছু, ঘরে বসে আছে, এটা মানে আমি কাউকে বোঝাতে পারবো না, এটা আমার কাছে খুবই যন্ত্রণাদায়ক। মানে আমরা ছোটবেলাতে শুনে আসছি একজন পুরুষের বড় হওয়ার পিছনে একটা নারী, তাহলে কি এটা বলা যেতে পারে একজন মানে পুরুষের ক্ষতির পিছনে একটা নারী থাকবে? না দেখুন, আমি না এই এখন ইলেকশন চলছে, আমি এইসবের মধ্যে যেতেই চাই না, আমি শুধু চাই ২৯১টা সিটে মমতাদি কালকে ঘোষণা করেছে, অন্তত ২৩০-৪০টা আমরা পাই। আমার এখন পাখির চোখ ওটা, যে আমি একটা জিতলেও কিন্তু ওই যে কটা সিটে জিতবে একটা যোগ হবে, বুঝতে পেরেছেন? এখন আমি কোনো পারিবারিক কেলেঙ্কারি, কলঙ্ক, কে কি করেছে কেউ জন্য যা যেতে চাই না। বেশ, সত্যি আমরাও যাবো না আর। এবারে জ্যোতিপ্রিয় মল্লিক, পরেশ অধিকারী, তিনিও জড়িত ছিলেন, ওনার টিকিট পেলেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় নো কমেন্টস, আমি এই ব্যাপারে একদমই কোনো কিছু বলতে পারবো না, এটা দলের সিদ্ধান্ত। কোথাও কি ওনার বাড়ি থেকে প্রচুর টাকা, প্রচুর গয়না উদ্ধার হয়েছে, সেই জন্য? আমি বললাম না, এটা দলের সিদ্ধান্ত, এই ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না। আমি যদি কিছু বলি তার মানে আমি বানিয়ে বানিয়ে বলছি, কারণ আমি জানি না দল কিভাবে কেন কি সিদ্ধান্ত নিয়েছে। আপনি বলছেন যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার, এগুলো তো রয়েছে, কিন্তু আপনার যে বিরোধী পক্ষ বিজেপি, তারা তো প্রচার করতেই পারে যে আরজিকর ঘটনা, খাদ্য কেলেঙ্কারি, এগুলো তো ২৬ করতে পারে। দেখুন, প্রভাব পড়তে পারে, কিন্তু আমি একটা কথা বলছি, আজকে একটা অভয়াকে নিয়ে, একটা আরজিকরকে নিয়ে, বা একটা তামান্নাকে নিয়ে পশ্চিমবঙ্গকে বিচার করলে চলবে না।
পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে নিঃসন্দেহে দুর্ভাগ্যের, কিন্তু সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়েছে তাদের, যারাই করেছে। এবং তারপরে যখন তার বাবা মা, যিনি মারা গেছেন তাকে সম্মান জানিয়ে বলি, তার বাবা মা যখন মমতাদির উপর ভরসা করলেন না, সিবিআইতে চলে গেলেন। সিবিআইও কিন্তু ওই একজন সঞ্জয় রায় ছাড়া আর কাউকে অ্যারেস্ট করতে পারলো না। তার মানে আমাদের যে মানে পুলিশ, কলকাতা যে পুলিশ ভুল কিছু করেনি, একজনকেই ধরতে পেরেছিল। সিবিআইও এত তদন্ত করে কিন্তু একজনকেই ধরতে পেরেছিল। অতএব মমতাদি কোথাও কিছু ঘটলে, দেখুন, কেউ আজকে রাত্রেবেলা আমার বাড়িতে কিছু ঘটাচ্ছে, সেটা তো মমতাদির জানার কথা নয়, ঘটতেই পারে। তার মানে এই না যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা খারাপ। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা তখনই খারাপ বলা হবে যখন এই ঘটনা ঘটার পরও মুখ্যমন্ত্রী চুপ করে বসে থাকতেন, মুখ্যমন্ত্রী কোনো স্টেপ নেয়নি, কাউকে অ্যারেস্ট করা হয়নি, কোনো তদন্ত হয়নি, তাহলে পশ্চিমবঙ্গের এ খারাপ। এবং প্রত্যেক দিন একটা করে রেপ, যেটা ইউপিতে ঘটে, যেটা বিহারে ঘটে, যেটা মধ্যপ্রদেশে ঘটে, প্রত্যেক দিন প্রত্যেক মিনিটে মনে হয় একটা করে রেপ হয়। পশ্চিমবঙ্গে দেখান না, হতেই পারে, আমি তো বলছি যে এই ঘটনাগুলো খুব ভালো নয়, সমাজের জন্য ভালো নয়, কিন্তু ঘটে যাওয়ার সময় মমতা ব্যানার্জি তাদের পাঠিয়ে দেয়নি গিয়ে আপনারা রেপ করে আসুন, বা ঘটে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে থাকেনি, তিনি তদন্ত চালিয়ে অ্যারেস্টও করেছেন। তো আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো অন্যান্য অনেক স্টেটের থেকে। বেহালা পশ্চিমে রত্না চট্টোপাধ্যায়ের মূল প্রতিপক্ষকে সিপিএম না বিজেপি? দেখুন, সিপিএম বেসিক্যালি জিরো হয়ে গেছে, ওদেরকে আর ধরিই না আমরা, যাদের একটা পর্যন্ত বিধায়ক পশ্চিম বিধানসভায় নেই। তো অবশ্যই এখন মূল প্রতিপক্ষ বিজেপি, কারণ তারা হিন্দুত্ব, সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করার জন্য পশ্চিমবঙ্গে এসছে। যখন বিজেপি ছিল না, একটা সময় পশ্চিমবঙ্গে কংগ্রেস ভার্সেস সিপিএম ছিল, তখন তৃণমূল কংগ্রেসও তৈরি হয়নি বহুদিন। তখন বলুন তো, আপনারাও তো তখন ছোট ছিলেন, কিন্তু খবর যদি রেখে থাকেন, এখানে কোনো সাম্প্রদায়িক হানাহানি ছিল? কোনো হিন্দু মুসলমান ছিল? পাশের বাড়ির মুসলমান ভাইয়ের বাড়িতে ঈদ হলেও কিন্তু আমরা বিরিয়ানিটা খেতে গেছি, আমাদের বাড়িতে কিন্তু পুজো হলে ওরাও অষ্টমীর ভোগ খেয়ে গেছে। তো যেখানে আমাদের পশ্চিমবঙ্গে কোনো সাম্প্রদায়িকতার ব্যাপারই ছিল না, হিন্দু মুসলমান জৈন শিখ পারসি যে ব্যাপারগুলোই ছিল না, বিজেপি ঢুকে কিন্তু সেটা করে দিল। আজকে মুসলমানরা ভাবে হিন্দু, হিন্দুরা ভাবে মুসলমান, যেটা আমরা কখনো শিখিনি। সবচেয়ে বড় কথা, ভারতবর্ষের সংবিধানই হচ্ছে ধর্মনিরপেক্ষ। তাহলে যখন দেশ ভাগ হয়েছিল, পাকিস্তান ইসলামিক রাষ্ট্র হলো, বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসাবে ইসলামিক রাষ্ট্র হলো, ভারতবর্ষের নেতারা কিন্তু হিন্দু রাষ্ট্র করে দিতে পারত, কিন্তু ভারতবর্ষকে কিন্তু ধর্মনিরপেক্ষ রাখলো। তো সংবিধানে যে B.R. আম্বেদকর এর মতন মানুষ, তার সঙ্গে যারা সহযোগী ছিলেন, তারা যদি ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রেখে গিয়ে থাকে, আমরা কেন সেই ধর্মনিরপেক্ষতাটাকে নষ্ট করছি? আমার কাছে সেটাই বড় প্রশ্ন। তাই এখানে বিজেপি আসলে কিচ্ছু হবে না, আরও বেশি ধর্ম নিয়ে হানাহানি হবে, মাছ মাংস প্রকাশ্যে বিক্রি করতে পারবে না, ওরাই ঠিক করে দেবে আমি মাছ কবে তেলাপিয়া মাছ খাবো কি রুই মাছ খাবো, ওরাই ঠিক করে দেবে আমি পাঠা খাবো না মুরগি খাবো। তো অতএব আমার মনেই হয় না সেই দল এখানে আসা উচিত, যে দল মানুষের মধ্যে ঘরের ভেতরে রান্নাঘরে গিয়ে তাদের রাজনীতিটা ঠিক করে দেয়। একটা অস্বস্তিকর প্রশ্ন করতেই হচ্ছে, শোনা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় নাকি নির্দল প্রার্থী হতে পারে। যদি ওনার মনে হয় উনি হবেন, হতেই পারেন। দেখুন, এখানে তো গণতান্ত্রিক দেশ, বহুদলীয় দেশ, এখানে যে যার মতন যা খুশি করতে পারে। ওনার মনে হতেই পারে যে উনি যে পেয়ালে পশ্চিমে অনেকদিন ছিলেন, এখন উনি দাঁড়াবেন, এসে দাঁড়াক না। কিন্তু মমতা, উনি তো দেখুন, পার্থ চট্টোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দিত না। পার্থ চট্টোপাধ্যায় যদি বেলা পশ্চিমের কোনো উন্নয়নও ঘটিয়ে থাকে, সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ঘটাতে পেরেছে। ঠিক আছে? অতএব যদি ওনার মনে হয় উনি দাঁড়াবে, দাঁড়াতেই পারে। ভোটটা তো আমাকে মানুষ দেবে মমতা ব্যানার্জিকে দেখে, উনি তো মমতা ব্যানার্জির মুখ হবেন না, আমি মমতা ব্যানার্জির মুখ হয়েছি। অতএব মমতা ব্যানার্জির মুখ দেখে বাংলায় ভোট হবে, এবং সেই ভোট আমি পাবো। মানে আপনার কি মনে হয় যে বেহালা পশ্চিমে যদি আপনি জিতে বিদায় হন, প্রথম কাজটা আপনার কি? দেখুন, আমি বেহালা পূর্ব দিয়ে বলতে বলে দিতে পারতাম, কারণ
5 বছর আমি ওখানে নার্সিং করেছি, দেখেছি। বেহালা পশ্চিমে আমি 131 নম্বর ওয়ার্ড, আমারও মানে যেখানে এমএলএ আমি হব, সেখানকার কাউন্সিলরও আমি। এই 131 নম্বর ওয়ার্ডে আপনি বসে আছেন, এখানকার সম্বন্ধে আপনি বলতে বলে আমি গড়গড় করে বলে দেবো, কিন্তু আর অন্য কোনো ওয়ার্ডে আমি কখনো ঘুরিনি। তাই আমি জানি না এখানে কি সমস্যা আছে। আমাকে ঘুরতে হবে, আমাকে দেখতে হবে, তারপরে হচ্ছে আমাকে জানতে হবে, কাউন্সিলরদের সঙ্গে কথা বলতে হবে কার কি প্রয়োজন আছে। তারপরে এখানে একটা হসপিটাল আছে, সরকারি হসপিটাল, বিদ্যাসাগর হসপিটাল, আপনারা জানেন। পুরো বেহালায় একটাই সরকারি হসপিটাল, যেখানে শুধু বেহালার মানুষ না, মহেশতলা থেকে শুরু করে ওইদিকে ডায়মন্ড হারবার, পৈলান, তারপরে জোকা, সব মানুষগুলো এখানে আসে এই বিদ্যাসাগর। এটার একটু উন্নয়ন আমার মনে হয় দরকার। আমি অবশ্যই জিতলে দিদির সঙ্গে কথা বলবো যাতে এটার উন্নতি আরও হয়, যাতে মানুষকে পিজির জন্য দৌড়োদৌড়ি বা চিত্তরঞ্জন এনআরএস এ দৌড়ে না যেতে হয়, বিদ্যাসাগরেই সব চিকিৎসা হতে পারে। বেশ, এবারে একদম শেষে চলে এসেছি সত্যি সত্যি। এবারে যদি বিজেপি এখানে হেভিওয়েট প্রার্থী দেয়, লড়াইটা তো অবশ্যই কঠিন। আপনার বিরুদ্ধে আগে পায়েল সরকার ছিল, সেলিব্রিটি, সেই পায়েল সরকারকে আপনি হারিয়েছেন, সেই জন্য তৃণমূল কংগ্রেস হয়তো আপনাকে পুরস্কৃত করছে, পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে হেভিওয়েট আসলে আপনাকে পাঠিয়েছে। তো যদি বিজেপি এখানে কোনো স্টার ক্যাম্পেনার দেয় তাহলে কি অসুবিধা হবে? ওটাও তো স্টার ছিল, পায়েল সরকার তো স্টার ছিল, তাতে ওইখানে তো বিজেপি পায়েল সরকারকে স্টার ক্যাম্পেনার দিয়েছে, তাতে কি সুবিধা হয়েছে? কোনো সুবিধা হয়েছে? কিচ্ছু সুবিধা হয়নি। বললাম তো বারবার একটা কথাই আপনাদের আমি বলছি, ভোটটা কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের মুখ হয়ে, মমতা ব্যানার্জির মুখ হয়ে দাঁড়িয়েছি। আমি ভোটটা মানুষের পাবো, কারণ মানুষ মমতা ব্যানার্জিকে ভোটটা দেবে, আশীর্বাদ করবে, সেই ভোটটা আমি পাবো, কারণ যেহেতু প্রার্থী আমি। বিজেপিকে কেউ আশীর্বাদ এখন পশ্চিমবঙ্গে করবে না, কারণ মানুষ দেখে নিয়েছে বিহার, আসাম, ইউপি, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, দেখা হয়ে গেছে মানুষ। পার্থদাকে কি প্রার্থী করা উচিত ছিল? না, আমি বলতে পারবো না, এটা দলের সিদ্ধান্ত, দল যা সিদ্ধান্ত নিয়েছে তাই করেছে। আমি কেন বলতে যাবো যে উচিত ছিল কি উচিত ছিল না? আমি সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে কাজ করিনি, আমার থেকে কেউ সিদ্ধান্ত জানতে চায়নি, অত এটা বলার কোনো জায়গা নেই। ভবানীপুরে এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী দু জায়গায় দাঁড়াচ্ছে। হ্যাঁ, ও দু জায়গায় হারবে তো, মানে ও হারের জন্য এত ব্যস্ত হয়ে আছে। এক জায়গায় হেরে, আগেরবারটা তো চুরি করে জিতেছে, আপনারা সকলেই জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিক্লেয়ার করে দেওয়া হলো যে দিদি জিতেছে, তারপরে হঠাৎ লোডশেডিং, আবার উনি নিজে 1900 কত ভোটে জিতে গেলেন, সেই কেস এখনো চলছে, সেখানে চুরি করে জিতলেন। তারপরে এখন ভবানীপুর, এবার দুটোতেই হারবেন। ওনার হারটা এত ভালো লাগবে, মিষ্টি লাগবে, যে দুটো জায়গাতেই উনি হারবেন। সত্যি সত্যি শেষ ব্যবধান কত আশা করি? আমি বেহালা পূর্বে আগের বার যত ভোটে জিতেছিলাম তার থেকে বেশি ভোটে জিত, এবার একদম এক্স্যাক্টলি তো বলতে পারবো না কত ভোট, বেশি ভোটে জিত। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায় রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। চ্যালেঞ্জ অবশ্যই কঠিন, তবে বেহালা পূর্বে তিনি পায়েল সরকারকে পরাজিত করেছিলেন। এবারে চ্যালেঞ্জটা কঠিন, তবে তিনি বলছেন যে জয় কার্যত নিশ্চিত, ব্যবধান অবশ্যই করে বেহালা পূর্বের থেকে বেশি ব্যবধান করবেন তিনি। তবে বিজেপিকে তিনি পাত্তা দিতে নারাজ, কারণ তিনি মনে করেন যে বিজেপি যে হানাহানি বা বিভাজনের রাজনীতি বাংলায় আনতে চাইছে সেটা বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।